আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সরি, এসএসসি আর কি। হ্যাঁ, এইচএসসি বলে ফেলছি। যাই হোক, তোমরা তোমাদের হয়তোবা পরীক্ষা পিছাইছে এরকম একটা গুঞ্জন তোমরা সবাই শুনছো। এটা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তোমাদের পরীক্ষা পিছাতে পারে 1 মাস অথবা 2 মাস। এটা আমাদের হচ্ছে দেশের সামষ্টিক যেই কি বলে রাজনৈতিক পরিস্থিতি, সেটা দেখলে বোঝা যায়। তো যেহেতু পরীক্ষার সময়টা একটু লেন্দি হয়েছে, তো আমরা এই সময়টাতে কিন্তু একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারি। তো তোমরা জানো যে আমি পাবলিক লাইফ সিরিজটা শুরু করছি। আগে আমার টার্গেট হচ্ছে এমসিকিউ, যেখানে বাংলা সেকেন্ড পেপার দিয়ে শুরু করলাম। বাংলা সেকেন্ড পেপার শুরু হওয়ার পর বাংলা প্রথম পত্র এবং বিজিএস, অর্থাৎ আমার হাতে যে কয়টা সাবজেক্ট থাকে এসএসসিতে, এবং আমি চেষ্টা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষারও এমসিকিউ ক্লাস দেওয়ার। তো সবাই যুক্ত হবা। আজকে আমরা কি পড়বো দেখো, তোমরা আমাদের ফেসবুক পেজটা যদি একটু ঘাটাঘাটি করো, তাহলে দেখবা যে আমি গতদিন তোমাদের ক্লাস দিছিলাম হচ্ছে এমসিকিউ একটা। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস 1-এ আমি যে চ্যাপ্টারগুলো রাখছিলাম সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের প্রথম যে টপিকটা, চ্যাপ্টার 5 ধ্বনি ও বর্ণ, চ্যাপ্টার 6 স্বরধ্বনি এবং চ্যাপ্টার 7 সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর আজকে আমাদের যে দ্বিতীয় ক্লাসটা, এটা ছিল ফার্স্ট ক্লাস। আর আজকে আমাদের যে সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসে পরবর্তী 3টা লেকচার, অর্থাৎ লেকচার টপিক, যেমন হচ্ছে তোমার 8, যেটার নাম হচ্ছে বর্ণের উচ্চারণ, তারপর হচ্ছে 9 শব্দ ও পদের গঠন, এরপর হচ্ছে চ্যাপ্টার 10 যেটার নাম হচ্ছে উপসর্গ। এবং এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের এসএসসিতে পরীক্ষায় মানে কোয়েশ্চেন হবেই, এটা তোমরা জানো। তো আমি একটু ক্লাসগুলো শেয়ার করে দিই আমাদের পেইড গ্রুপগুলোতে, তাহলে ওরাও যুক্ত হতে পারবে। তো আমি দেখি কারা কারা যুক্ত হয়েছে ক্লাসটাতে। 1 মিনিট। তোমাদের মধ্যে কেউ আমাদের এফআরসিতে একটু ক্লাসটা যদি দিয়ে দিতে, তাহলে ওরা একটু নোটিফিকেশন পেত যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। 1 মিনিট, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো শুরু করি। হ্যাঁ, আর দেরি না করি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরু করা যাক। দেখো, এখন সব থেকে ভালো ওয়ে কোনটা প্রিপারেশন নেওয়া, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা। টেস্ট পেপার থেকে বেছে বেছে কোয়েশ্চেন নেওয়ার তো এখন আর সেই সময়টা নাই। তোমরা টেস্ট পেপার হোক, গাইড হোক, তোমাদের কাছে আছে, আমার কাছেও আছে, একাধিক প্রকাশনীর আছে। আমি একটা প্রকাশনীর কোয়েশ্চেন এখানে রাখছি, ঠিক আছে, ছবি তুলে পিডিএফ করে, যাতে জিনিসটাকে আরো র মনে হয়। দেখো, এখানে চ্যাপ্টার 8 যতগুলো কোয়েশ্চেন আছে, আমরা এক এক করে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ। তোমরা সবাই রেডি আছো তো? একটু কমেন্ট করো তো যে তোমরা সবাই রেডি হয়ে গেছো ক্লাসটা করার জন্য। আমরা আর দেরি না করে শুরু করি। দেখো, প্রথমত আমরা অনুশীলনীর কিছু কোয়েশ্চেন সলভ করব, তারপরে আমরা পর্যায়ক্রমে আসতে থাকবে, সেগুলো সলভ করব। দেখো, এখানে যে প্রথম কোয়েশ্চেনটা আমাদেরকে বলছে, সেই কোয়েশ্চেনটা কি? ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? আচ্ছা, আমরা এই যে বর্ণের উচ্চারণ, তাই না, বফলা। আচ্ছা দেখো, এখানে 3টা শব্দেই কিন্তু বফলা আছে, খুব সুন্দর মতো বফলা আছে। এখন কোন বফলাটার উচ্চারণ নাই? বফলা কি করে বলতো? বফলা 2টা কাজ করতে পারে। এক, সে তার উচ্চারণটা বহাল নাও রাখতে পারে। দ্বিতীয়ত, সে শব্দকে দ্বিত্ব করতে পারে। দ্বিত্ব মানে ডাবল করতে পারে। তো আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে এইখানে বফলার প্রভাবে উচ্চারণটা দাঁড়াইলো এইভাবে, অশ্ব। দেখো তো, অশ্ব। তার মানে এই বফলাটা কি করছে বলতো? বফলা উচ্চারণটাকে দ্বিত্ব করছে। দ্যাট মিনস এখানে সে উচ্চারণ দ্বিত্ব করলো, আমরা লিখলাম। এবার দেখো তো, পক্ক, এটার উচ্চারিত রূপটা কিরকম আসলো? পক্ক। তো এখানেও কিন্তু সে দ্বিত্ব করলো। আবার দেখো, বিশ্বাস, আমি যদি বিশ্বাস শব্দটাকে ভাঙাই, তাহলে কি আসবে বলতো? তাহলে শব্দটা দাঁড়াবে হচ্ছে বিশ্বাস। দ্যাট মিনস এখানেও বফলা দ্বিত্ব করলো। বাট আমি যদি একটু এই জায়গায় তাকাই, শ্বশুর, শ্বশুর, দেখো এইখানে কিন্তু বফলা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। শো, তারপর হলো সুর। তাহলে অ্যান্সার আমার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে এখানে বফলার উচ্চারণটা বহাল ছিল না। ঠিক আছে, তাই একটু মনে রাখো যে বফলার একটা নিয়ম আছে। বফলা যদি শব্দের আদিতে বসে, আদিতে বসলে অনুচ্চারিত থাকে, অনুচ্চারিত থাকে, এটা আমরা কিন্তু জানি, তাই না? আবার একটা জিনিস খেয়াল করো তো, যদি মাঝে বা শেষে থাকে, যেমন এখানে দেখো শেষে, এখানে শেষে, এখানে মাঝে,
তো মাঝে বা শেষে থাকলে কি হয় বলতো, উচ্চারণটা দ্বিত্ব হয়। মাঝে বা শেষে বসলে কি হয়, উচ্চারণ দ্বিত্ব হয়। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটু বলি, তোমরা এই কথাটা একটু নোট ডাউন করে ফেলো। তোমাদের বইতে দাগানোর এনাফ জায়গা আছে। এই দেখো এই অংশটা, কারণ এমসিকিউতে এটা আসতে পারে। জারিতে বসলে কি হয় আর মাঝে বা শেষে বসলে কি হয়, এইটাও তোমরা একটু মার্ক করে রাখো। এখন কিন্তু তোমরা একটা প্রশ্ন করতে পারো যে মাঝে বা শেষের আরেকটা উদাহরণ তো আছে ভাইয়া, আপনি যদি ওইটাও একটু বলেন। ধরো এই যে উচ্ছ্বাস, চিন্তা করো এখানে একটা শব্দ লিখলাম আমি উচ্ছ্বাস। এবার দেখো তো এই বফলাটা কোথায় আছে, এই বফলাটা তো মাঝে আছে। এখন তোমরা একটা প্রশ্ন করতেই পারো, ভাই বফলা মাঝে আছে বুঝছি, হ্যাঁ, তো এখানে উচ্চারণটা দ্বিত্ব হওয়ার কথা ছিল না? দ্বিত্ব হবে না, কেন জানো? কারণ একটু নোট করে রাখো, যুক্ত ব্যঞ্জনে, এই জিনিসটা মনে রাখবা, এই টার্মটা, যুক্ত ব্যঞ্জনে বফলা, বফলার উচ্চারণ, বফলার উচ্চারণ হয় না, হয় না। ঠিক আছে, যেটা যুক্ত ব্যঞ্জন, দেখো চ আর ছ আগে থেকেই যুক্ত অবস্থায় আছে, তো সে জায়গায় বফলার উচ্চারণটা থাকবে না। বোঝা গেছে? এটা একটু মনে রেখো খালি। এবার একটু আসো, আচ্ছা পদ্ম শব্দের উচ্চারণ কোনটা? আমরা জানি যে জফলা এর আগে, হ্যাঁ, জফলা এর আগে যদি একটা অধ্বনি থাকে তবে এই অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়। তাহলে এটা তো বাদ প্রথমেই, কারণ এটার উচ্চারণ অ এর মতো হইছে। এটা তো বাদ প্রথমেই, এটার উচ্চারণ অ এর মতো হইছে। তো দেখো জফলা কি করে বলতো, জফলা দ্বিত্ব করে, যার সাথে যুক্ত থাকে তাকে দ্বিত্ব করে, এবং জফলার প্রভাবে আগে যে অধ্বনিটা আছে এটা ও এর মতো উচ্চারিত হয়। তাহলে একটু দেখো, এটা তো ওই হয়ে গেছে, এটা কি হবে? এটা তো হবে না। দ্যাট মিন্স উচ্চারণটা কিন্তু এইটা হচ্ছে। এরকম যদি সিমিলার কিছু উদাহরণ তোমরা চাও, এরকম উদাহরণ কিন্তু আছে। যেমন দেখো, আমরা যদি এই শব্দটার উচ্চারণটা করতে চাই, কথ্য, কথ্য নট কথ্য, এটা দেখো তো তথ্য, হ্যাঁ, কিংবা দেখো তো এই যে পদ্য, হ্যাঁ, আবার দেখো এই যে গদ্য, এগুলোর উচ্চারণ কেমন? দেখো প্রত্যেকটার সাথে অধ্বনি আছে। আমরা জানি ব্যঞ্জন তো অধ্বনি উচ্চারণ ছাড়া উচ্চারিত হতে পারে না, বা কোনো ধ্বনির সাথে বা বর্ণের সাথে যদি কার চিহ্ন না থাকে বা হর্ষ চিহ্ন না থাকে তবে একটা অ আছে বলে ধরে নিতে হয়। তাহলে ক এর সাথে একটা অ আছে, তাহলে এটার উচ্চারণ অ এর মতো না হয়ে উচ্চারণ ও এর মতো হবে। সিমিলারলি এটার উচ্চারণও ও এর মতো হবে, এটার উচ্চারণও ও এর মতো হবে, এইটার উচ্চারণও ও এর মতো হবে। বুঝা গেছে? তাহলে তোমরা এই সিমিলার নিয়মে এই কিছু শব্দ পাবা। পরবর্তী কোশ্চেনের দিকে একটু আসো তো, ঋণ এর উচ্চারণ কোনটা? আমরা জানি এখানে যে একটা স্বরবর্ণ আছে রি, রি এর উচ্চারিত রূপ কিন্তু রয় রস্যিকার, ঋণ, তাই না? তাহলে এবার একটু দেখো, এইটাও বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল। আচ্ছা এখানে মূর্ধন্য আছে, তো আমরা জানি মূর্ধন্য এটার উচ্চারিত রূপ তো দন্ত নয়ের মতো, তাই না? তাহলে দেখো এইটা বাদ চলে গেল, কারণ এই মূর্ধন্য তো উচ্চারিত রূপ হয় না, সে দন্তন্যর মতো উচ্চারিত হয়। দ্যাট মিন্স অ্যান্সার আসতেছে কিন্তু এটা। ক্লিয়ার? এবার একটু দেখো, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নাই? এইটা কিন্তু তোমাদের একদম বইয়ের একটা লাইন, হ্যাঁ, বইয়ের লাইন, যে নিজস্ব কোনো ধ্বনি নাই কোন বর্ণের। তোমরা একটু দেখো তো, অ্যান্সার হবে ইও এটার। কেন? কারণ ও যখন একা থাকে তখন অচন্দ্রবিন্দু এর মতো উচ্চারিত হয়, আর ও যখন যুক্ত অবস্থায় থাকে তখন কিন্তু নয়ের মতো উচ্চারিত হয়। তার মানে অ্যান্সারটা হবে এটা। ঠিক আছে, যদি একটু তুমি ইয়ের দিকে তাকাও, কি বলে এটাকে, একটু অ্যাপ্লিকেশনের দিকে তাকাও, তাহলে দেখো এই শব্দটার দিকে একটু তাকাও, এই যে দেখো ও কিন্তু যুক্ত অবস্থায় নাই, ইওটা কিন্তু সিঙ্গেল আছে। তো ইও এর উচ্চারণটা কেমন হয় বলো তো? আমি আগে মি লিখবো, হ্যাঁ, এটার উচ্চারিত রূপ তো এটা, তো ইওর পরিবর্তে কি লিখবো? সিঙ্গেল থাকলে অচন্দ্রবিন্দু, তাই না? অচন্দ্রবিন্দু, তার সাথে কি, তার সাথে একটা আকার আছে না, এই যে মিয়া, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মি আ, অন্তস্থ অ আকার, মিয়া। আবার ও যখন যুক্ত অবস্থায় থাকে, চিন্তা করো তো, এই যে গঞ্জ, এটার উচ্চারণটা কেমন হয়েছে বলো তো এবার? নয়ের মতো। ইওটা কিসের মতো উচ্চারিত হয়েছে? নয়ের মতো, কারণ যুক্ত অবস্থায় থাকলে এটা নয়ের মতো উচ্চারিত হয়। তাহলে এটার উচ্চারিত রূপ কি? গন জো, অঞ্চল, চঞ্চল, একই। এবার একটু দেখো, আ কখনো এ এর মতো উচ্চারিত হয়, মানে কখন এ এর মতো উচ্চারিত হয়, তাহলে একটু দেখতে হবে স্বরে আর উচ্চারণটা কখন এ এর মতো হয়। দেখো এটা তো রাত, তাই না? এটারে কি আমরা বলি? রাত, অনেক রাত হয়েছে, এরকম তো আমরা কেউ বলি না। এটাকে কি বলি? ক্যাতুকুতু,
এটাকে তো আমরা কাতুকুতুই বলি। তাহলে এখানেও দেখলাম আয়ের মতো উচ্চারিত হতে, এখানেও দেখলাম আয়ের মতো উচ্চারিত হতে। এবার দুইটা জিনিস আসো দেখো, এইটার উচ্চারিত রূপটা কি বলতো? জ্ঞান। এই যে দেখো জ্ঞান। আর এইটার উচ্চারিত রূপটা কি বলতো? একা। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখতেছি, এটার উচ্চারণ এর মতো হচ্ছে, আবার এইটার উচ্চারণও এর মতো হচ্ছে। অ্যান্সার কোনটা হবে? দেখো ও কিন্তু বলে দিছে আয়ের উচ্চারণ এর মতো, তাহলে তো এটা আয়ের উচ্চারণ ছিল না, এটা তো এর উচ্চারণটা হইছে এর মতো, তাহলে এটা তো বাদ। তাহলে এই যে অ্যান্সার, অ্যান্সার কোনটা? এই যে এটা অ্যান্সার। দাগাই ফেলি আসো, এই যে দাগাও। রাইট অ্যান্সারটা কখনোই মুখ্য না, রং গুলা যদি ঠিক করতে পারো তবে তোমার পড়াটা স্ট্রং হবে, ঠিক আছে? আচ্ছা দেখি তো, ক্লাসটা 1-1.5 ঘন্টা হবে এবং রেগুলার দুপুরবেলা 1-1.5 ঘন্টা আমরা ক্লাস করব। গুলশানের পশকিত্রে বলে র্যাত। ওকে আচ্ছা, আমরা তো পশ না তাই না? আচ্ছা আমরা তো আনস্মার্ট, খ্যাত। আমরা র্যাত বলি না, আমরা খ্যাত, তো আমরা রাত বলি। আসো এবার কি, এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটা? আচ্ছা একটু মনে রাখবা, দুই ধরনের উচ্চারণ আমরা দেখছি, একটাকে বলি আমরা সংবৃত, আরেকটা উচ্চারণকে বলি আমরা বিবৃত, তাই না? আচ্ছা সংবৃত মানে কি বলতো? সংবৃত মানে ঢাকা, সংবৃত মানে হচ্ছে ঢাকা। আর বিবৃত মানে কি জানো? ইজি কথায় যদি বলি তাহলে খোলা। মানে যে ধ্বনিটা উচ্চারণ করার টাইমে তোমার ওষ্ঠাধর খোলা থাকে, হ্যাঁ সেটাকে বলা হয় বিবৃত উচ্চারণ। আর যেটা উচ্চারণ করার টাইমে তোমার ঠোঁটগুলা ঢাকা থাকে সেগুলোকে বলি আমরা হচ্ছে সংবৃত উচ্চারণ। তাহলে ওরা কিন্তু আমাদের বলে দিছে এর উচ্চারণ বিবৃত কখন হয়। তাহলে এর উচ্চারণ তো দুই ধরনের, এর উচ্চারণ একটা এর মতো হয়, আরেকটা উচ্চারণ হয় এর মতো। এবার তোমরা উচ্চারণ করে দেখো কোন সময় তোমার মুখটা বেশি খোলা থাকে। দেখো আমি যখন বলতেছি এ এ এ এ, হ্যাঁ আমি যখন বলতেছি এ এ এ বললে মুখটা বেশি খোলা থাকে, দ্যাট মিন্স এ বললে এটা বিবৃত উচ্চারণ হয়, তাই না? এ বললে এটা বিবৃত উচ্চারণ হয়, ওকে। আর এ বললে মুখটা তো এর তুলনায় কমই বন্ধ থাকে, মানে কমই খোলা থাকে, তাই এটা সংবৃত। তাহলে এবার দেখো ওরা বলছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটা? তাহলে বিবৃত উচ্চারণ মানে তো এর মতো উচ্চারণ, তাই না? এবার দেখো কোনটাতে এর মতো আছে। এটাকে কি আমরা বলি একটি, একটি বলি না একটি বলি বলতো? একটি। যে আমাকে একটি বিয়ে দাও, তাড়াতাড়ি বিয়ে দাও, একটি। এবার দেখো তো এটারে কি বলি? দেশ, বিদেশ, দেশ বলি এটারে, আমরা তো বলি দেশ, তাই না? এটার উচ্চারণ তো করি দেশ, তার মানে এটা এর মতোই উচ্চারিত হচ্ছে, এটা এর মতোই উচ্চারিত হচ্ছে। এবার দেখো তো এবার এটারে কি কেউ বলে এবার? তাহলে এবার তো বলে না, তাই না? এটার উচ্চারণ তো এ না, এটার উচ্চারণ তো এর মতো, দ্যাট মিন্স এইটারে আমরা খেলা বলি, খেলা, খেলা, হ্যাঁ এই যে খেলা। অ্যান্সার হচ্ছে এটা। সবাই ভালো মতো বুঝতে পারছো? হ্যাঁ ভালো মতো বুঝতে পারছো? আচ্ছা তাহলে ডান, ওকে। এবার একটু আসো, সরি এখানে আসি। এবার বলো তো যে বর্ণের উচ্চারণ, ঠিক আছে? এবার একটু আমরা টোটাল টেস্ট পেপারটা একটু সলভ করে দেখি। এবার একটু দেখো বাংলা ভাষায় মূলধ্বনি কয়টা? আমরা সবাই জানি মূলধ্বনি কিন্তু 37টা, যার ভিতরে 30টা প্লাস 7টা, 30টা ব্যঞ্জন 7টা স্বরধ্বনি, ওকে ডান। 37টি মূলধ্বনিকে প্রকাশ করার জন্য মূল বর্ণ আছে কয়টা? 37টা মূলধ্বনিকে প্রকাশ করার জন্য বর্ণ আছে কয়টা? এই যে মূল বর্ণ, বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টা বলতো? এই যে 50টা। কেমনে 50টা? এইদিকে 39টা আর এইদিকে 11টা, ওকে ডান, ক্লিয়ার? আচ্ছা পরবর্তী দেখো তো অবর্ণের উচ্চারণ কত ধরনের? আচ্ছা একটু খেয়াল করো, আমি যখন বলি এইটা একটু চিন্তা করো তো, এটার উচ্চারণটা কি আসে? অজ্ঞ। আচ্ছা এইটার উচ্চারণটা কি আসে? সঠিক, তাই না? একটার উচ্চারণ অজ্ঞ, একটার উচ্চারণ সঠিক। কিন্তু আবার সিমিলারলি একটা জিনিস দেখো, এইটাকে আমরা কি বলি? অতি না অতি? আবার একটা জিনিস দেখো, আমরা এইটাকে কি বলি? কবি না কবি? কি বলি? একটু চিন্তা করি। দেখো এখন বলছে অধ্বনির উচ্চারণ, ভাই আপনি তো এখানে স দিছেন, আপনি তো এখানে ক দিছেন। আরে বোকা, কোনো ব্যঞ্জনের সাথে যদি কার চিহ্ন না থাকে তবে ওর সাথে একটা অ ধরে দিতে হয় না? অ আমি ধরছি, এখানে একটা অধ্বনি আছে, এখানে তো অ নিজেই একটা অধ্বনি রূপে আছে, আবার এখানেও অধ্বনি রূপে আছে। এইবার একটু চিন্তা করো এটার উচ্চারণ কিরকম আসছে? ফার্স্টেরটার উচ্চারণ আসছে অঘ গো, তাই না? অজ্ঞ। আচ্ছা এর পরেরটার উচ্চারণ কেমন আসছে একটু দেখো তো, পরেরটার উচ্চারণ সঠিক। এটার উচ্চারণ কেমন আসছে? স, তারপরে লিখছি আমি ঠিক, সঠিক, ওকে।
আচ্ছা, তার মানে এদের উচ্চারণ তো অয়ের মতোই হলো, অয়ের মতোই হলো। কিন্তু এদিকে আসো, এটার উচ্চারণটা তো লিখবো আমরা বা করি আমরা অতি, অতি তো বলি না, অতি সন্নিকটে, পরীক্ষা হবে অতি সন্নিকটে। আচ্ছা, আবার এটারে আমরা কেউ তো কবি বলি না, এটারে আমরা সবাই কবিই বলি। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, অয়ের উচ্চারণ দুই ধরনের হচ্ছে, কখনো কখনো অয়ের মতো হয়, কখনো কখনো ও এর মতো হয়। তাহলে অ্যান্সার আসবে কি? অ্যান্সার আসবে হচ্ছে দুই প্রকার। ডান। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসো। পরেরটা তো আমি করলামই, কেবলই সলভ করলাম। দেখো তো, অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটা? অতি, এই যে এটা ও, অয়ের উচ্চারণ ও এর মতো। আচ্ছা, আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? তাহলে আয়ের উচ্চারণ দুই ধরনের হয়, এটা হচ্ছে স্বাভাবিক। আ যখন আয়ের মতো তখন এটাকে স্বাভাবিক বলি আমরা, আর আ যখন কিসের মতো বলতো? আ যখন এর মতো, এর মতো, এইটাকে আমরা বলি অস্বাভাবিক উচ্চারণ, অস্বাভাবিক উচ্চারণ। তাহলে এইবার একটু চিন্তা করি আমরা, আয়ের স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? নাই। তাহলে এটার উচ্চারণ কি রাত? না, এটার উচ্চারণ তো রাত, আয়ের মতো হইছে। এটার উচ্চারণ কি এলো? না, এটার উচ্চারণ তো আলো। এটার উচ্চারণ কি আকাশ? না, এটার উচ্চারণ তো আকাশ। তাহলে এইটার উচ্চারণ কি? এইটার উচ্চারণ হচ্ছে এই যে গ্যা পন, গ্যা পন। তাহলে এটার উচ্চারণ আসলো এর মতো, অ্যান্সার আসবে এটা। ক্লিয়ার? ওকে, এবার একটু দেখি আমরা, রস্বই ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে কোন দুটি বর্ণ ব্যবহার করা হয়? অবশ্যই হ্রস্বই এবং দীর্ঘ। একটা ধরো দিন, একটার উচ্চারণ আমি করলাম দিন, আরেকটার উচ্চারণ আমি করলাম দিনো। দেখো, হ্যাঁ, কারণ একটা শব্দ এরকম, আরেকটা শব্দ এইরকম। তাহলে হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে হ্রস্বই একটাই ধ্বনি আছে আমাদের। এবার একটু দেখো, হ্রস্বই ধ্বনির হ্রস্বতা বোঝাতে যে শব্দটা ব্যবহৃত হয়েছে, এটার উচ্চারণ তো হীন। এটার উচ্চারণ কি? হীন। হ্যাঁ, হীন। এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে বি না। এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণ হচ্ছে দি নো। আর এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণটা হচ্ছে দিন। তাহলে যেহেতু বলছে হ্রস্বই ধ্বনির হ্রস্বতা বোঝাতে, আসলে বাংলায় হ্রস্বতা দীর্ঘতা দুইটাই একই হয়, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে এই যে দিন। বাকিগুলো তো সব দীর্ঘিকার। এ বর্ণের উচ্চারণ কত ধরনের? দুই ধরনের। এ বর্ণের উচ্চারণ কয় ধরনের? এর উচ্চারণ কখনো কখনো এর মতো হয়, এর উচ্চারণ কখনো কখনো এর মতো হয়। অ্যান্সার হচ্ছে দুই। নিচের কোনটিতে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ আছে? তাহলে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হচ্ছে এর মতো, আর অস্বাভাবিক উচ্চারণ হচ্ছে এর মতো। তাহলে দেখো, নিচের কোনটিতে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আছে? দেখো, বেলা, এটাকে আমরা বলি বেলা। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? খেলা, খেলা। এটাকে আমরা কি বলি? একটা, একটা, এই যে একটা। আর এইটাকে আমরা বলি এলো। দ্যাট মিন্স দেখো, এখানে এর মতো, এখানে এর মতো, এখানে এর মতো, বাট এখানে এর মতো। ক্লিয়ার? ওকে, এবার একটু দেখো, কোন শব্দটিতে এ বর্ণের এ উচ্চারণটা আছে? একটি, এটা বাদ, এলো, এটা বাদ, দেশ, এটা বাদ। অ্যান্সার হচ্ছে একটা, কারণ এখানে এর উচ্চারণটা আছে, একটা। যত প্র্যাকটিস করবা তত ভালো তোমাদের। দেখো, তৈল, তৈল উচ্চারণটা আমি করে দিলাম তোমাদের, তৈল। হ্যাঁ, তৈল। প্রথমত মনে রাখবা, এই ওইটাকে ভাঙালে আমরা পাবো ও, সরি, আমরা পাবো হচ্ছে ও যোগ ই, ও যোগ ই, তাই না? তাহলে এবার দেখো, তয়ের সাথে ওইকার আছে, তাইলে তয়ের সাথে ওইকারকে ভাঙালে আগে তয়ের সাথে ওকারটা যুক্ত হবে, তারপর ই হবে, তৈ, তারপর কি লো, তৈ লো। তাহলে অ্যান্সার হবে কোনটা? এই যে এটা হবে অ্যান্সার। ঔষধ, সিমিলারলি ওকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা পাবো ও যোগ উ, তাহলে ঔষধ, ঔ। তাহলে ফার্স্টে দেখো ঔ কোথায় আছে? ঔ, এই যে ঔষধ, এটা হবে অ্যান্সার। পরে দেখো, ঔ বর্ণের উচ্চারণ কিসের মতো? ঔ। আচ্ছা, ঔ এর উচ্চারণটা কিসের মতো? এটার মতো। ডান, সিম্পল, ঠিক আছে। আচ্ছা, এবার একটু দেখো ব্যঞ্জন বর্ণ। এবার বলো তো, এ বর্ণের স্বতন্ত্র ব্যবহারে উচ্চারিত কখন হয়? স্বতন্ত্র মানে কি জানো? আলাদা, সিঙ্গেল, আমার মতো। আলাদা যখন ব্যবহৃত হয় তখন কিসের মতো হয়? তখন উচ্চারণটা হয় অয়ের মতো। ঠিক আছে, এই বর্ণটা মানে চিন্তা করো, এই বর্ণটা কেমন জানো? এই বিয়ের আগে বাঘের মতো, আর বিয়ের পরের উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। বিয়ের পর মানে কেউ যখন যুক্ত অবস্থায় থাকে না, তখন নয়ের মতো হয়ে যায়, কারণ শুরুতে সে বাঘের মতো হাউ করে উঠতো,
তারপরে হঠাৎ করে তার স্বর বদলায় মিয়াও করে ওঠে। আচ্ছা, এবার দেখো ইও সংযুক্ত ব্যঞ্জনে কিসের মতো উচ্চারিত হয়? এই যে এটার মতো, নয়ের মতো উচ্চারিত হয়। ফাইন, এরপরে আসো। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি আমরা। শব্দের মধ্যে বা শেষে বফলা উচ্চারিত হলে সেটা কেমন উচ্চারণ হয়? তাহলে এবার একটু দেখো তো, একটা উচ্চারণ করলাম হচ্ছে বিশ্ব, আরেকটা উচ্চারণ করলাম হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, তোমরা এবার বলো তো, একটা মাঝে আছে একটা শেষে আছে, তাহলে বিশ্ব উচ্চারণ করলে কেমন আসবে? তালব্য ছিল একটা, তালব্য হয়ে গেছে দুইটা, তার মানে দ্বিত্ব হয়েছে। এবার একটু দেখো তো, আমি যদি শেষেরটা দেখি, মাঝেরটা দেখি, এবার বিশ, এ দেখো তালব্য ছিল একটা, কিন্তু তালব্য হয়ে গেল দুইটা, তালব্য হয়ে গেল দুইটা। তাহলে অ্যান্সার কি হবে? দ্বিত্ব করে বা ডাবল করে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোন শব্দটিতে বফলার উচ্চারণ হবে না? এটার উচ্চারণ বিশ্ব, এটা দ্বিত্ব, বফলার ফলে দ্বিত্ব উচ্চারণ হয়েছে। আস্বাদন, এখানেও দ্বিত্ব উচ্চারিত হয়েছে, দ্বিত্ব উচ্চারিত হয়েছে। নশ্বর, এখানেও দ্বিত্ব উচ্চারিত হয়েছে। বাট তুমি দেখো, আমি যখন স্বাধীন উচ্চারণটা করলাম তখন কিন্তু বফলার উচ্চারণ হলো না। এটা কেন বলতো? কারণ আদিতে থাকলে, আদিতে ছিল তাই, আদিতে ছিল তাই বফলার উচ্চারণটা অনুচ্চারিত থেকে গেল। এবার একটু দেখো তো, এই যে পদ্ম, মফলার সঠিক উচ্চারণ কোনটা? তো মফলার ব্যাপারটা হচ্ছে মাঝে আর শেষে যখন বসে তখন এটা দ্বিত্ব করে, বাট আনুনাসিক হয় বা নাকি উচ্চারিত হয়। তাহলে দেখো এটা তো হবে না, কারণ জফলা থেকে আসলো, মফলা উঠে তো আর জফলা হবে না। আচ্ছা, এইবার একটু দেখো তো, পদ্য, এটা কি হবে না? এটা যদি হতো তবে শব্দটা থাকতো এটা, এটাকে ভাঙালে তুমি পাইতা পদ্য। কেন বলতো? কারণ জফলা তো আদি ধ্বনিকে কি করে বলতো? অধ্বনিকে ও এর মতো করে না? তাহলে দেখো ও এর মতো করছে, সো এটা না। এবার একটু দেখো তো, এটা কি পদোধ, এটা কি? এটা তো হবে না। তাহলে অ্যান্সার আসবে এইটা, যে সে দ্বিত্ব করে এবং আনুনাসিক হয়, এই যে চন্দ্রবিন্দু। তার মানে অ্যান্সার আসতেছে আমার এটা। আচ্ছা দেখো, টেস্ট পেপার যত সলভ করবে তত বেটার তোমার জন্য। এবার একটু দেখো তো, মৌমাছি এর সঠিক উচ্চারণ কোনটা? আচ্ছা একটু খেয়াল করো, ঔকার আছে না, ঔকারকে ভাঙলে কি পাবো? ও যোগ উ। আচ্ছা, তো ময়ের সাথে যখন ও যুক্ত হয় কিভাবে হয় বলতো? ময়ের সাথে ও যুক্ত হলে এইভাবে হয়, তাই না? মৌ, তারপর কি বলতো? মা, তারপর কি বলতো? ছি, মৌমাছি। তাহলে এটা কোথায় আছে? এই যে দেখো এখানে আছে, মৌমাছি। এবার দেখি, শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ কোনটা? আচ্ছা একটু মনে রাখো, তালব্য স এর সাথে যদি রিকার থাকে অথবা তালব্য স এর সাথে যদি রফলা থাকে, সে দন্ত স এর মতো উচ্চারিত হয়। তাহলে এটার উচ্চারিত রূপটা কিরকম হবে বলতো? এই যে শ্রীগাল, শ্রীগাল, হ্যাঁ শ্রীগাল। আচ্ছা এবার একটু দেখো, স্মরণ শব্দটার সঠিক উচ্চারণ কোনটা? ফার্স্ট অফ অল, মফলা যদি আদিতে থাকে মফলার উচ্চারণটা হয় না, কিন্তু মফলা যার উপরে আশ্রয় করে তাকে নাসিক্য করে দেয়, তাই না? তাহলে নাসিক্য মানে কি বলতো? স্মরণ। প্রথমত দন্তাস্য হবে না তালব্য স হবে? মনে রাখবা, দন্তাস্য হচ্ছে ইংরেজি অক্ষর বা ইংরেজি লেটার এস এর মতো হলে উচ্চারিত হয়, স্মরণ তো আমরা বলি না, আমরা বলি স্মরণ। তখন সে এস এইচ এর মতো যখন সাউন্ড করে তখন তালব্য স হয়। তাহলে স্মরণকে আমরা এস এইচ এর মতোই তো সাউন্ড করি। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো দেখো তো? স, তারপর কি লিখবো? রন। কিন্তু এখানে তো একটা মফলা ছিল, এই মফলাটা কি করবে? এটাকে আনুনাসিক করে দিবে। ওকে, তাহলে এটা আছে স্মরণ, এই যে দেখো এইটা। পরেরটা দেখো তো, সাধারণ, সাধারণ, তাহলে তালব্য স রন। তাহলে কই আছে? সাধারণ, এটা। বলতো এটা কেন হয় নাই? কারণ এখানে মূর্ধন্য আছে, মূর্ধন্য তো উচ্চারিত রূপ দন্তন্য। আচ্ছা বলতো এটা কেন হয় নাই? কারণ এটার উচ্চারণ তো ও এর মতো হবে, ঠিক আছে? বলতো এটা কেন হয় নাই? কারণ এটার উচ্চারণ তো এস এইচ এর মতো হয়েছিল। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এর পরেরটাই আসি, শব্দ যখন, আচ্ছা চ্যাপ্টার শেষ, তোমরা একটু ডান কমেন্ট লেখো এবং লেখো তোমরা এনজয় করতেছো নাকি ক্লাসটা। উপসর্গের পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তোমরা একটু দেখি তোমাদের কমেন্ট। 24 মিনিটে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। প্রতিদিন আমাকে 1-1.5 ঘন্টা সময় দিবা, আমি তোমাদের সবগুলা আমার সাথে থেকে তোমরা পড়ে ফেলতে পারবা। আচ্ছা এইচএসসি 26-এর জন্য কিছু দিব আর কি, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। এইচএসসি 26-এ হয়তো একটু পিছাতে পারে, কারণ এসএসসি না হলে তো আসলে তোমাদের কি বলে হল ফাঁকা হবে না, কারণ অনেক স্কুলে সিট এসএসসি এইচএসসি দুইটার জন্যই পড়ে থাকে। তো একটু আমরা এখন কেমন জানি একটা সিচুয়েশনে আসি আর কি।
আর একদম বেসিক ক্লাস যারা চাও তারা এখন পর্যন্ত যারা আমাদের কোর্সে যুক্ত হন হইতে পারো, কারণ সেখানে আজকে এই 3টা চ্যাপ্টারের উপর লাইন বাই লাইন বেসিকগুলো আমি পড়াবো। ঠিক আছে, আসো। স্যার পিডিএফটা অবশ্যই দিয়ে দিচ্ছি। উপসর্গতে প্রবলেম হয়, উপসর্গের প্রবলেমটা আজকে রাতে আমি সমাধান করব, মানে তোমাদের ওই চার্ট বিশ্লেষণ করে পড়াবো আর কি, দোতনাগুলা। এবার একটু দেখো। আচ্ছা, এটা হচ্ছে শব্দ ও পদের গঠন। ফাইন, নাইস একটা চ্যাপ্টার। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় সেটাকে পদ বলা হয়, তাই তো? এটা কিন্তু আমরা জানি পদ বলা হয়, এবং পদকে যে বাক্যের একক বলা হয় এটাও আমরা জানি। বাক্যের একক বলা হয়, পদ এবং বর্গ দুইটাকেই কিন্তু বাক্যের একক বলা হয়, এটাও আমরা জানি, কারণ একটা বর্গ একটা পদের মতোই আচরণ করে। এবার একটু দেখো তো, পদের লগ্ন কত প্রকার? আমরা জানি লগ্নক যদি হতে হয় তাহলে ওটা 4 প্রকার হয়, তাই না? কি কি হয় বলো তো? একটা লগ্নককে আমরা যদি বলি কি বলে, আমরা বলি বিভক্তি, তাই না? বিভক্তি পদের সাথে চিপকায় থাকে, যেটা আর কি, হ্যাঁ, কিছু দুষ্টু চরিত্রের মতো চিপকায় থাকে, ওই একা ছাড়ে না, লেগে থাকে। আচ্ছা, বিভক্তি হতে পারে, সেটা বচন হতে পারে, সেটা নির্দেশক হতে পারে, নির্দেশক হতে পারে, এবং সেটা বক্তব্যকে জোরালো করার জন্য বলক ব্যবহার করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 4 প্রকার। এখন পদের লগ্নক অনেকে বলে 2 প্রকার, অ্যাকচুয়ালি লগ্নক অনুসারে পদ হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, এবার একটু দেখো কোনটি শব্দের শেষে যুক্ত হয় না, শব্দের শেষে যুক্ত হয় না কোনটা। যেমন ধরো আমি যদি বলি বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়, হ্যাঁ, বিভক্তি তো শেষেই যুক্ত হয়, তাই না? আচ্ছা, বলক তো শেষেই যুক্ত হয়, যেমন তখনই, এখনো। আর উপসর্গ প্রত্যয়, এখন চিন্তা করো তো প্রত্যয়টা কি? এই যে বাঘ, হ্যাঁ, বাঘ। এখন চিন্তা করো আমি তো একটা বাঘের মতো, তো আমি যখন আমার হবু শ্বশুরের সামনে দাঁড়াবো, হবু শ্বশুর তো ইমপ্রেস হয়ে বলবে এই তো আমার মেয়ে একটা বাঘা ছেলে পছন্দ করছে। তাহলে দেখো তো বাঘের সাথে পরে যে আটা যুক্ত করছি হইল হচ্ছে বাঘা। এই আটা অ্যাকচুয়ালি কি? এই আটা হচ্ছে প্রত্যয়, তার মানে প্রত্যয় ও শব্দের শেষে যুক্ত হয়। এটা হচ্ছে না অ্যান্সার। অ্যান্সার কোনটা? উপসর্গ। উপসর্গ কিরকম? তখন আমার শ্বশুর বলে যা আমার মেয়েকে আমি তোমার কাছে প্রদান করলাম, তুমি ওকে সুখে শান্তিতে রেখো। এই যে দেখো মূল শব্দ ছিল দান, এটার আগে একটা প্রযুক্ত হইছে, তখন হয়ে গেল প্রদান। তো এই প্রটা হচ্ছে উপসর্গ, আমরা জানি, হ্যাঁ আমরা জানি। আচ্ছা, এবার একটু দেখো তো, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলক বলা হয়। প্রত্যয়ের কাজ কি জানো? প্রত্যয়ের কাজ তো নতুন শব্দ তৈরি করা, এটা তো পদের সাথে যুক্ত হয় না, ও পদটাই তৈরি করে। তাহলে নতুন শব্দ তৈরি করা। আর বিভক্তির কাজ কি জানো? 2টা কাজ হতে পারে। একটা হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক, নামপদ প্লাস ক্রিয়াপদের রিলেশন করায় দেয়, এই ঘটকের মতো অনেকটা, হ্যাঁ। নামপদ মানে বিশেষ্য বিশেষণ, সরি বিশেষ্য সর্বনাম, বিশেষ্য ও সর্বনামের সাথে ক্রিয়াপদের সম্পর্ক যে করায় দেয় সেটা হচ্ছে নাম বিভক্তি বা কারক বিভক্তি। আরেকটা বিভক্তি আছে যার কাজ হচ্ছে ক্রিয়াপদ তৈরি করা, ক্রিয়াপদ তৈরি করা। আর উপসর্গ কি করে? উপসর্গ নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, প্রত্যয়ের মতোই আর কি। এবার একটু দেখো তো কোনটি উপসর্গ সাধিত শব্দ। আচ্ছা, সাধিত মানে সংযুক্ত শব্দ। এখন দেখো উপসর্গ মানে আগে বসছে, হ্যাঁ। এই গাছ, এইটা তো মৌলিক শব্দ, কারণ এটাকে বিশ্লেষণ করলে তুমি কোনো অর্থপূর্ণ অংশ পাবা না। মাছ সিমিলার, এটাও একটা মৌলিক শব্দ, এটাকে বিশ্লেষণ করলে তো তুমি অর্থপূর্ণ কিছু পাবা না। পরিচালক, এইটা দেখো পরি, এই পরি বলতে কিন্তু পরি মনিনারে দুষ্টুরা, এই পরিচালক, ঠিক আছে, এই পরিটা কিন্তু একটা উপসর্গ। অ্যান্সার হচ্ছে এইটা, চাঁদ হচ্ছে না, এটা একটা মৌলিক শব্দ, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রামিশা, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। ওকে, এবার একটু দেখো, হাবিবা রাজাই আইডি থেকে লিখছে বলো। এখন বুঝতেছি না তুমি নিজেরে বললা না আমারে বললা, আসলে আমারে বললে আমার কিছু যায় আসে না, কারণ আমার মনে হয় আমি তোমার থেকে বেটার পজিশনে আছি আর কি। এবার একটু দেখো মৌলিক শব্দ। এখন মৌলিক শব্দ কোনটা? যেটাকে বিশ্লেষণ করার পর অর্থপূর্ণ অংশ থাকে না। আর সাধিত শব্দ কোনটা? যেটাকে বিশ্লেষণ করার পর একটা অর্থপূর্ণ অংশ থাকে। তার মানে একটু মনে রেখো, প্রশ্নটা এভাবেও করতে পারে, যদি এই চ্যাপ্টারের প্রশ্ন হবে না, সেটা 17 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন হবে, যে গঠন বিবেচনায়, একটু খেয়াল করো তো, বিবেচনায়, গঠন বিবেচনায় শব্দ কত প্রকার, কত প্রকার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো? একটা হবে মৌলিক শব্দ, আরেকটা কি হবে বলতো? সাধিত শব্দ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্নটা করছেন যে মৌলিক শব্দ কোনটা। একটু দেখো তো মৌলিক শব্দ কোনটা নিচের। স্বচ্ছ, স্বচ্ছ কিন্তু খুব ভালো রেজাল্ট করছে, আমার জানাই ছিল আর কি। তোরা হাসাহাসি শুরু করলি কেন? আচ্ছা, রামেশা 27 বাচ্চা। আচ্ছা দেখো মৌলিক শব্দ, হ্যাঁ,
এটা তো মৌলিক শব্দ, অবশ্যই মা একটা মৌলিক শব্দ। এই বন্ধুত্ব মৌলিক শব্দ হয় নাই কেন জানো? কারণ মূল শব্দটা বন্ধু, তার সাথে এই জায়গায় একটা প্রত্যয় যুক্ত হয়েছে, আমরা বলতে পারি এই প্রত্যয়টা। হ্যাঁ, আচ্ছা এবার একটু দেখো তো, প্রশাসনের বেলায়ও কিন্তু সেম, কারণ এটা হচ্ছে তোমার একটা উপসর্গ, তার সাথে শাসনটা যুক্ত হয়েছে। আর দায়িত্ব, মূলত দায়ী হচ্ছে মূল শব্দ এই জায়গায়, ঠিক আছে, পরে একটা অংশ যুক্ত হয়েছে। আচ্ছা ডান। ওকে, আরে কাউকে ভুলি নাই স্যার, বই দাগানো আছে, ভেরি গুড। এবার একটু দেখো, বলছে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়, বলো তো কোথায় প্রত্যয় যুক্ত হয়? এটা তো তোমাদের বলার পারার কথা, তাই না? শেষে যুক্ত হয়, এই যে শেষে। আর যদি শুরুতে যুক্ত হতো তাহলে সেটাকে কি বলতাম আমরা? সেটাকে আমরা বলতাম উপসর্গ। আমি ক্লাসটা শেষ হওয়ার পর পিডিএফটা তোমাদের কমেন্ট ইয়েতে দিয়ে দিব, ক্লাসের ক্যাপশনে দিয়ে দিব, তোমরা একটু প্র্যাকটিস করো, পিডিএফটা চাইলে তোমার সামনে রাখতে পারো বা প্রিন্ট করতে পারো, তোমার ইচ্ছা। আবার গাইড টেস্ট পেপারে উত্তরও দেওয়া থাকে। এবার একটু দেখো কোনটি নির্দেশক। দেখো এই যে রা, হ্যাঁ এই রা, এটা তো বচন। বচনের কাজ কি বলতো? পদের সংখ্যা নির্দেশ করা। এক পদ মানে এক বচন না বহু বচন। পরি, এটা তো উপসর্গ না? উপসর্গ, উপসর্গ পরি, কারণ এটা পরিচালক হয়। আচ্ছা, টুকু, এটা নির্দেশক, কারণ এটা বলতেছে যে সামান্য পরিমাণে আছে। হ্যাঁ, আচ্ছা। আর এটা তোমার বলক হতে পারে, বলক। এখন আমাদের কি প্রশ্ন করছিল? আমাদের বলছিল কোনটি নির্দেশক, এই যে টুকু। মানে প্রশ্ন দেখার আগে অপশন এলিমিনেট করে একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেলবা। এরপরে কি? স্যার টুপি পরেন নাই কেন? টুপিটা না হারাই গেছে, তোমাদের সাহেব ভাই মনে হয় টুপিটা হারাই ফেলাইছে। আমি ভাবতেছি একটা টুপি কিনবো আর কি, হ্যাঁ একটা সুন্নতি টুপি কিনবো। তো এই আর কি, গরিব মানুষ তো, এটা কেনারও আসলে এখন টাকা পয়সা নাই আর কি, ব্যবসায় লালবাত্তি। এবার দেখো নিচের কোনটা লগ্নক না? তো আমরা জানি লগ্নক 4 প্রকার: বিভক্তি, বচন, বলক, নির্দেশক। আচ্ছা, প্রত্যয় কোনো লগ্নক না, অ্যান্সার হবে এইটা, অ্যান্সার হবে এইটা। কারণ প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, আর লগ্নক কি করে? লগ্নক হচ্ছে পদের সাথে যুক্ত হয়। আচ্ছা ওকে, এসএসসিতে তোমার 27টা হয়েছিল, হ্যাঁ থ্যাংক ইউ। বিগত 3 বছর ধরে তোমাদেরকে সার্ভ করে যে পরিমাণ সম্মান পাইছি আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। এবার একটু দেখো, নৌকার ছয়ে নীল মাছরাঙ্গাটি বসে আছে। আচ্ছা, অলগ্নক পদ কোনটা? আচ্ছা, অলগ্নক পদ কথাটার অর্থ হচ্ছে, লগ্নক মানে মানে কি জানো? মানে নীতি অর্থে একটা উপসর্গ, যে নাই। হ্যাঁ, অলগ্নক পদ মানে লগ্নকহীন পদ কোনটা? লগ্নকহীন পদ কোনটা? মানে কোন পদের সাথে লগ্নক নাই, সোজা কথা। দেখো নৌকার, এখানে তো র আছে, বুঝবা কেমনে? কারণ মূল শব্দ নৌকা, তার সাথে এক্সট্রা যেটা চিপকায় থাকবে সেটাই লগ্নক। ছই এ, সো এটা হচ্ছে না। মাছরাঙ্গা টি হচ্ছে না। বসে, এখানে তো ক্রিয়া বিভক্তি আছে, তার মানে এই দুইটা তো হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে এই দেখো এটার সাথে কিচ্ছু নাই, কারণ এটাই মূল শব্দ, এটার সাথে কিছুই যুক্ত হয় নাই, তার মানে অ্যান্সার আসতেছে নীল। ক্লিয়ার? ভেরি গুড। ওকে, না এটা বইয়ে নাই, এক সিরিয়ালে গাইডেড তো, টেস্ট পেপারে তো, বইয়ে নাই। বইয়ে তো 4-5টা আছে মনে হয়, 10টা ম্যাক্সিমাম আছে। দেখো এবার একটু বলো তো, শব্দমূলের অপর নাম কি? আমি তোমাদের একটু বলি, শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি। অপর নাম কি? অপর নাম হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি আবার 2 প্রকার, একটাকে আমরা নাম প্রকৃতি বলি, হ্যাঁ একটাকে আমরা নাম বা শব্দমূল বলি, শব্দমূল বলি, আর আরেকটাকে আমরা বলি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, বা এটার আরেকটা নাম হচ্ছে ধাতু। ওকে, ধাতু, এটা কিন্তু কেমিস্ট্রি ধাতু না। এখন এই বয়সে এসে যদি তোমরা বলো যে ধাতু কোনটা, তাহলে একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, কিছু বুঝি না কি, আমি কোনোটা ভুল দাগাইছি? আসলে অনেক দূরে তো স্যার, ভাবে পড়ছি, টেস্টে 28টা কারেক্ট করছি। আসলে অনেক দ্রুত তোমাদের কমেন্ট পপ আপ হচ্ছে, আমাকে একটু মাফ করো, কমেন্ট দেখাটা আপাতত একটু অফ রাখি আমরা। দেখো শব্দমূলের অপর নাম কি বলতো? শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, এবার দেখো প্রকৃতি কত প্রকার, এখানেই কিন্তু আমরা প্রকৃতি বিশ্লেষণ করছি, 1 প্রকার 2 প্রকার। দ্যাট মিনস প্রকৃতি হচ্ছে আমাদের 2 প্রকার। এই যে 2 প্রকার, কই গেল? এই যে 2 প্রকার। এবার দেখো তো, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন সেটাকে কি বলি? তখন সেটাকে আমরা পদ বলি। ওকে, কয়েকটা পদ মিলেই তো বাক্য হয়। আর সমাসের কাজ কি বলতো? শব্দকে এক করা, হ্যাঁ শব্দের মিলন। আর সন্ধির কাজ কি বলতো? ধ্বনির মিলন। বাট সন্ধি তো এবার তোমাদের সিলেবাসে নাই।
কোনটি প্রত্যয় সাধিত শব্দ? দ্যাট মিন্স প্রত্যয় সাধিত শব্দ হলে পরে বসবে, তাই তো? একটু দেখো, এই যে বন্ধুত্ব হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। কেন? কারণ দেখো মূল শব্দ বন্ধু এবং বাকি যে অংশটা আছে সেটা পরে আছে, আর বাকিগুলা উপসর্গ সাধিত শব্দ। সাংবাদিক শব্দের মধ্যে কোন প্রত্যয় আছে? সংবাদ যোগ ইক। এখানে মূল শব্দটা একটু দেখো তো, মূল শব্দটা হচ্ছে সংবাদ, তার সাথে কি যুক্ত হয়েছে? ইক যুক্ত হয়েছে। তাহলে এটার অ্যান্সার কি? এইটা। আচ্ছা, আমার হাতের লেখা যদি খারাপ হয় আমাকে একটু মাফ করো, তাড়াতাড়ি করতেছি তো, হাতের লেখা খুব বিচ্ছিরি হইতে পারে। বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্নক থাকে সেগুলোকে কি বলে? আচ্ছা, মনে রাখো, লগ্নক অনুসারে পদ হচ্ছে দুই প্রকার। পদ দুই প্রকার, লগ্নক অনুসারে পদ দুই প্রকার। ঠিক আছে, একটাকে আমরা বলি স্বলগ্নক পদ। তার মানে স্বলগ্নক পদ মানে যার সাথে লগ্নক আছে, যার সাথে লগ্নক আছে সেটাকে আমরা বলি স্বলগ্নক পদ। আর যার সাথে লগ্নক, হ্যাঁ সারে হয়ে গেছে, লগ্নক নেই, তাকে আমরা বলি অলগ্নক পদ। আর আমাদের প্রশ্ন কি করছিল? লগ্নক থাকলে এই যে স্বলগ্নক পদ হয়। উপসর্গের উদাহরণ কোনটা? ফাইন, উপসর্গের উদাহরণ কোনটা? এই যে পরিচালক, এই যে পরিযোগ চালক উপসর্গের উদাহরণ। তাহলে এটাই অ্যান্সার। বলো, প্রকৃতি কত শ্রেণীর? দুই শ্রেণীর। একটা হচ্ছে শব্দমূল বা নাম প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। লগ্ন কত প্রকার? লগ্ন কিন্তু চার প্রকার। কেমনে চার প্রকার বলো তো, একটু রিভিশন দিয়ে দাও তো। একটা হচ্ছে বচন, একটা হচ্ছে বিভক্তি, একটা হচ্ছে বলোক, তিনটা ব, হ্যাঁ বলোক, আরেকটা কি? নির্দেশক। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যে শব্দ বা পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো হয় সেটাকে বলি আমরা বলক। আর বচনের কাজ কি বলতো? বচনের কাজ হচ্ছে পদের সংখ্যা নির্দেশ করা, পদের সংখ্যা নির্দেশ করা। ফাইন, এবার একটু দেখো তো, বিভক্তির কাজ কি বলতো? এটা জানো, যেটা নামপদ ক্রিয়াপদের সম্পর্ক অথবা ক্রিয়াপদ তৈরি করা। আর নির্দেশকটা কি? পদকে নির্দিষ্ট করা। তার মানে অ্যান্সার আসতেছে বলক। দেখো, এখনো পদের সাথে ও, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বলক। পদের অংশ কোনটি বলতো? কোনটা পদের অংশ মানে পদের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে নির্দেশক। দেখো, অনুসর্গ তো নিজে একটা পদ, ব্যাকরণিক শব্দশ্রেণী। উপসর্গের মাধ্যমে পদ তৈরি হয়, পদ সৃষ্টি হয়। হ্যাঁ, পদ আমরা বলি উপসর্গের মাধ্যমে পদ তৈরি হয়। আচ্ছা, আবার প্রত্যয়ের মাধ্যমেও তো পদ তৈরি হয়। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে? অ্যান্সার আসতেছে হচ্ছে নির্দেশক। লেখো তো, ডান ডান। হ্যাঁ স্যার, 185 ঘ হবে, 185 ঘ। হ্যাঁ, প্রত্যয় সাধিত শব্দ, ঠিকই তো? ওকে, এবার দেখো, নিচের কোনটি উপসর্গ যোগে শব্দ? আচ্ছা, ভিখারি, এটার সাথে না আরি প্রত্যয়টা যুক্ত আছে। সেলাই, এটার সাথে না আই প্রত্যয়টা যুক্ত আছে। বাবু আনা, এটার সাথে না আনা প্রত্যয়টা যুক্ত আছে। তার মানে এই প্রত্যেকটাই হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, প্রবীণ, এটার সাথে প্রো এবং এই জিনিসটা আগে আছে, আগে। তার মানে অ্যান্সার আসতেছে কোনটা? এটা। ক্লিয়ার? আচ্ছা, নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গটা ব্যবহার হয়েছে? ও আচ্ছা, আমরা উপসর্গেতে চলে আসছি। এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের বইতে এই দুইটা আছে। হ্যাঁ, এই দুইটা শব্দ আছে তোমাদের বইতে। এবং না হক, এটা নীতি অর্থে, যে অধিকার নাই, এটা নীতি অর্থে। আচ্ছা, বা নীতি অর্থে ব্যবহার করা হয়েছিল। আর এইটা নালায়েক মানে কি? যোগ্য না, অপূর্ণ। তার মানে এটা অপূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। চলো আগে সলভ করি, তারপর দেখো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার একটু দেখো, ঈষৎ, ঈষৎ মানে কি জানো? হালকা। ঈষৎ মানে কি? হালকা। একটু চিন্তা ভাবনা করবো এবার, একটু হালকা বা অস্পষ্ট। হ্যাঁ, উপকূল মানে কি জানো? উপকূলীয় অঞ্চল বলি না, মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলকে আমরা উপকূলীয় অঞ্চল বলি না, মানে কি? কাছাকাছি, কুলের কাছে। দ্যাট মিনস এটা কিন্তু নিকট অর্থে ব্যবহার করা হয়েছে। কি অর্থে? নিকট অর্থে। আখাম্বা মানে কি? খাম্বার মতো। ছেলেটা আখাম্বা মানে কি? খাম্বার মতো লম্বা। চিন্তা করো। হ্যাঁ, তাহলে এই যে আখাম্বা কি অর্থে ব্যবহার করা হয়েছে বলো তো? সদৃশ অর্থে, তাই তো? আচ্ছা, অনভিজ্ঞ, এটা তোমাদের বইতে নাই, তোমাদের বইতে আছে হচ্ছে অভিজ্ঞ। অভিজ্ঞ। আচ্ছা, একটু দেখো, অভিজ্ঞ হচ্ছে সম্মুখ,
সম্যক কথাটার অর্থ কি জানো? সম্যক কথাটার অর্থ হচ্ছে উত্তম, উত্তম বা উত্তম রূপে। আচ্ছা, একটু আমি তোমাদেরকে বলি, শুধু এই যুক্ত ব্যঞ্জনের একটা অর্থ আছে। এই যুক্ত ব্যঞ্জনের অর্থটা হচ্ছে জ্ঞানী, হ্যাঁ, আর যে অভিজ্ঞ সে হচ্ছে উত্তম রূপে জ্ঞানী। তার মানে এটা সম্যক অর্থে। আর আরক্ত বা আরক্তিম, এটা কি জানো? রক্তবর্ণের মতো, প্রায়, ঈষৎ, হালকা। তাহলে এটা আসতেছে ঈষৎ অর্থে, ঈষৎ অর্থে। ডান। উপসর্গ যখন সলভ করবা এভাবে সলভ করবা, ঠিক আছে? উপসর্গ হচ্ছে 10 নাম্বার পরিচ্ছেদ। এবার একটু দেখো নিচের কোনটি উপসর্গ। আচ্ছা ফাইন, কোনটি উপসর্গ? দেখো গুলো, আমি যদি বলি বইগুলো, তার মানে একাধিক বইকে নির্দেশ করতেছে, তখন এটা কিন্তু একটা বচন হয়ে যাবে। আচ্ছা, টা, যেমন কলমটা দাও, তাহলে এইটা আমি নির্দিষ্ট করে বললাম একটা কলমের কথা, তার মানে এইটা হচ্ছে নির্দিষ্ট করছি। নির্দিষ্ট করা নির্দেশকের কাজ, নির্দেশকের কাজ। ও, এটা যদি পদের সাথে যুক্ত থাকে তবে এটা বচন, সরি, বলক আকৃতিতে যুক্ত থাকবে। আর এটা যদি পদ ছাড়া ও হয় তাহলে এটা সংযোজক অব্যয়, যেটাকে আমরা বলি, বা যোজক, সাধারণ যোজক আকারে ব্যবহৃত হয়। সো এটা হচ্ছে না। উপ, এই দেখো উপকূল, হ্যাঁ, এই যে একটা নতুন শব্দ হইল না? উপসর্গের কাজ তো নতুন শব্দ তৈরি করা। তাহলে এই যে দেখো এইটা একটা উপসর্গ। এর পরবর্তী কোয়েশ্চেনের দিকে তাকাও, এটা দেখা যায় এটা বেশি ছোট হয়ে গেছে নাকি? আচ্ছা, ছোট হয়ে গেলে তো তোমার বোর্ড হ্যাং করবে। আচ্ছা ভালো কথা, সমস্যা নাই, একটু তাকাই আমরা, হ্যাঁ, খেয়াল করো। পাতি, আমরা অনেক সময় বলি পাতিহাস। আচ্ছা, পাতিহাস না বলে আমি যদি তোমাদেরকে বলি পাতি নেতা, তাহলে তোমরা এই জিনিসটা রিলেট করতে পারবা বেশি। হ্যাঁ, সে এলাকার পাতি নেতা, পাতি নেতা। পাতি নেতা মানে কি বলতো? সে আসলে ওরকম প্রভাবশালী নেতা না, ছোট নেতা, বা তার একজন প্রিয় অভিভাবক আছে, মানে বাপমার থেকে প্রিয় একজন আছে তার, ঠিক আছে? কারণ এই যে যারা রাজনীতি মাজনীতি করে ওদের তো একজন প্রিয় অভিভাবক থাকে। দেখবা প্রিয় অভিভাবক ফোনে কথা বলে, হ্যালো, এভাবে ফোনে কথা বলতেছে, আর ও পাশ দিয়ে যায় এমন একটা ছবি তুলছে, ঠিক আছে? আর এমন সম্মান দেয় মনে হয় বাপমার থেকে বেশি ইম্পর্টেন্ট সেই লোকটা তার কাছে। দেখো পাতি নেতা মানে কি? ছোট নেতা বা ছোট এটা। আর বিপরীত এটা কি হতে পারে? তোমাদের বইতে দুইটা উদাহরণ আছে, দেখো জয়। আমি যখন বলতেছি জয় মানে জিতে গেছি, কিন্তু আমি যখন বলতেছি পরাজয়, তাহলে জয়ের বিপরীতটা পরাজয় না? তাহলে একটু দেখো, এটা পরাজয়ও হতে পারে, পরাজয় এটাও হতে পারে, অথবা দেখো হাজির, আরেকটা শব্দ আছে হাজির। দেখো তো, আজান দিচ্ছে, একটু অফ দিব আমরা। হাজির মানে কি বলতো? প্রেজেন্ট। বাট এটার আগে যদি আমি গড় শব্দটা দিয়ে দিই তখন শব্দটা হয়ে যায় অ্যাবসেন্ট। তাহলে বলো অ্যাবসেন্ট আর প্রেজেন্টের ভিতরে সম্পর্কটা কিরকম? টোটালি বিপরীত। তার মানে এই দুইটা কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করলো, বিপরীত, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু 10 মিনিট অপেক্ষা করি, হ্যাঁ, 10 মিনিটস, আজানের সময় কথা না বলি। হ্যাঁ হ্যাঁ, ফাইলটা সেভ করে নিই, না চলে যেতে পারে। থ্যাংক ইউ।
চলো একটা না শেষ করি, হ্যাঁ আসো। রাতে আবার এফআরসি ক্লাস আছে তোমাদের সাথে, সেখানে একদম এক টানা বেসিক পড়াবো। তো আমরা কই ছিলাম? আচ্ছা আমরা এই জায়গায় ছিলাম, আমরা তো ছিলাম আরো নিচে, তাই না? আসো এখানে ছিলাম আমরা, রাইট। ওকে, তাহলে উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বইয়েরগুলো তো সলভ করলাম, এখন আমরা খুব দ্রুত বাকিগুলো করি। দেখো মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা 3টা চ্যাপ্টারের টেস্ট পেপারের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতেছি। সো এটাও কিন্তু একটা মজার বিষয়, তাই না? আচ্ছা, তোমরা পরীক্ষার আগে খালি একবার রিভিশন দিবা। বলো, যেসব অর্থহীন শব্দাংশ শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে। যেমন আমি যদি তোমাদেরকে বলি একটা শব্দ আমি লিখলাম, সেটা হচ্ছে হার। হ্যাঁ, তাহলে একটু দেখো এটার আগে যদি আমি আ যুক্ত করি, আয়ের নিজস্ব কোনো অর্থ আছে? নাই। আমি একটু চিন্তা করো, আমি যুক্ত করলাম উপশব্দটার কি নিজস্ব কোনো অর্থ আছে? নাই। হারের কিন্তু একটা অর্থ আছে। হ্যাঁ, আচ্ছা এবার একটু দেখো তো, আমি যদি যুক্ত করি, প্রহার মানে কাউকে আঘাত করা বা মারা। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি পেলাম প্রহার, এখানে আমি পেলাম আহার মানে খাওয়া, আহার, আর এখানে আমরা পেলাম উপহার। উপহার পেতে কার না ভালো লাগে বলো, তাই না? আচ্ছা, তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে উপসর্গ কোনটাকে বলে? যেটা মূল শব্দের পূর্বে বসে। হ্যাঁ, মূল শব্দ তো এটা, তাই না? মূল শব্দের পূর্বে বসে কোনটা? এই যে এগুলা, এই যে দেখো এটা, 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 যার কি অর্থ নাই, অর্থ থাকবে না, অর্থহীন। হ্যাঁ, অর্থহীন শব্দের অংশ, সেগুলাকে আমরা কি বলি? সেগুলাকে বলি আমরা উপসর্গ। আর ঠিক এর বিপরীতটা যদি শব্দের পরে বসে, সেটাকে আমরা বলতে পারি প্রত্যয়। ডান। এবার একটু দেখো শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসে উপসর্গ। আর একটা জিনিস বলি, টেস্ট পেপারে এখানে দেখো অনেক আগের কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 3, 93, 2, 94, আমারও জন্মের আগে, তোমাদের তো জন্মের আগে হবেই। এবার দেখো কুমিল্লা 2000, সিলেট 17, 9, এগুলা করার দরকার নাই তোমাদের, কারণ এটা তোমাদের সিলেবাসের সাথে সংশ্লিষ্ট দেখে করাচ্ছি। কিন্তু তোমরা 2023 সালের আগের কোনো কোয়েশ্চেনই সলভ করবা না, ওগুলার বইটা একটু ভিন্ন ছিল। এবার একটু দেখো, নিজস্ব অর্থ বাচকতা না থাকলেও নতুন অর্থ সৃজনের ক্ষমতা, নতুন অর্থ সৃজনের ক্ষমতাকেই কিন্তু বলা হয় দোতনা। দোতনা, হ্যাঁ দোতনা বলা হয় এটাকে। আর অর্থবাচকতা মানে কি জানো? অর্থবাচকতা মানে নিজের কোনো অর্থ থাকে না, নিজের অর্থ নেই। তাহলে উপসর্গের অর্থবাচকতা নাই, বাট উপসর্গের কি আছে বলতো? অর্থদ্যোতকতা আছে। কি আছে? অর্থদ্যোতকতা আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার যে উপসর্গ হবে, এটা তো আমরা সবাই বুঝে গেছি। তাহলে অ্যান্সার আসতেছে উপসর্গের। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু দ্যোতকতা আছে বলতো? সিমিলার অ্যান্সার, এই যে উপসর্গ। এই লাইনটা গুরুত্বপূর্ণ, ভালো গুরুত্বপূর্ণ একটা লাইন। অর্থ নেই কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করতে পারে কে? সেটা হচ্ছে উপসর্গ। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কয়টা? অর্ধ শতাধিক, মানে 50+, নট 50, নট 100, 50+, অ্যাপ্রক্সিমেটলি 50+। যেখানে বাংলা উপসর্গ আছে 21টা, সংস্কৃত উপসর্গ আছে 20টা, আমরা তুলনামূলক 10টার মতো ফার্সি উপসর্গ ব্যবহার করি, 4টার মতো আরবি উপসর্গ ব্যবহার করি, 4টার মতো ইংরেজি উপসর্গ ব্যবহার করি, একটা হিন্দি উর্দু বা 2টা হিন্দি উর্দু ব্যবহার করি। এভাবে রেগুলার লাইফে আমরা প্রায় 60-এর কাছাকাছি উপসর্গ ব্যবহার করি আমাদের পরিচিত শব্দগুলোর ভিতরে। আচ্ছা, এবার দেখো উপসর্গের কাজ। উপসর্গের কাজ কি বলতো? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। হ্যাঁ, উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। এছাড়াও অর্থ সংকোচন করা। হ্যাঁ, নাম্বার 2, অর্থের প্রসারণ করা। আবার নাম্বার 3, আমি যদি দিই বিপরীত অর্থ প্রকাশ করাও কিন্তু উপসর্গের কাজ। হ্যাঁ, আর মেইন কাজ যদি আমি তোমাদেরকে বলি, তাহলে উপসর্গের মেইন কাজ দাঁড়ায় কি বলতো? উপসর্গের মেইন কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। নতুন শব্দ তৈরি করা। ঠিক আছে, ডান। শব্দের আদিতে বসে অর্থের পরিবর্তন সাধন করে কি? উপসর্গ। যেমন ধরো আমি এখানে একটা শব্দ লিখলাম বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি আবার কারোর প্রিয় বান্ধবীর নাম হইলে কিন্তু আসলে এই দায়িত্ব আমি নিতে চাই না। বৃষ্টি মানে রেইন, আকাশ থেকে যেটা পড়ে, আমি সেটার কথা বলতেছি, দুষ্টু বালকেরা। এটার আগে যদি আমি অনা যুক্ত করি, হ্যাঁ অনা যোগ বৃষ্টি, একটু দেখো তো অনাবৃষ্টি এটার মানে কি? মানে বৃষ্টিহীনতাকে অনাবৃষ্টি সিচুয়েশনটা বলে।
তাহলে এখানে কি বললাম, শব্দের আদিতে বসে অর্থের পরিবর্তন করে দেয়। আগে বৃষ্টি মানে যে অর্থটা ছিল, এখন অনাবৃষ্টি মানে কিন্তু অর্থটা অন্য। এবার একটু দেখো তো, উপসর্গ, উপসর্গ গঠিত অকাজ। অকাজ মানে কি? এই অকাজ কইরো না তুমি, আমি যদি বলি লেখাপড়া বাদ দিয়ে এই অকাজটা কইরো না, তাহলে কি হবে? মানে অনুচিত, এই কাজটা করা উচিত না, সেটাকে আমরা অকাজ বলি, অনুচিত। এই যে অনুচিত, বৃহৎ অর্থে হতে পারতো অতিকায়, অতিকায় বড় আমরা বলি না, অতিকায় বড় বা হ্যানত্যান বলি না আমরা, অতিকায় মানে কি বৃহৎ। আর মধ্যে যদি বলি, একটু চিন্তা করো তো, একটা শব্দ আছে না, আমি যদি বলি অধিবাসী, কোথাকার অধিবাসী? চিন্তা করো, আমি বললাম অধিবাসী, কারণ তোমরা অনেকেই জানো আমার বিবাহ টিবাহ হয় নাই। এখন আমি যে ধরো একজন কানাডিয়ান অধিবাসীকে বিয়ে করে আনছি, সে কোথাকার অধিবাসী? কানাডার অধিবাসী, তার মানে কানাডার মধ্যকার একজন নাগরিক। তাইলে এটা মধ্য বা মধ্যে অর্থে ব্যবহৃত হয় অধিবাসী। আর অল্প, চিন্তা করো, বেশি পাওয়া যায় না এটা মানে সমাজে। ধরো দুষ্প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে পাওয়া, দুষ্প্রাপ্য মানে কি? যেটাকে অল্প পরিমাণে পাওয়া যায়, দুষ্প্রাপ্য। হ্যাঁ, দুষ্প্রাপ্য। ওকে, দেখো বাকি অপশন এলিমিনেট করে কিন্তু পড়তে হচ্ছে। অপকর্ম, বলো তো অপকর্ম মানে কি? কি অপকর্মটাই না তুমি করেছো। অপকর্ম মানে কি? খারাপ কাজ, তাই না? তো খারাপের প্রতিশব্দ কোনটা আছে এই জায়গায়? এই যে খারাপ কাজ। এবার দেখো তো, উপসর্গ গঠিত অপসংস্কৃতি শব্দটি কোন অর্থে প্রকাশ করা হয়? অপসংস্কৃতি, এটা ওই যে কিছুদিন আগে আমরা, তোমাদের আছে না ওই যে এখন তো পোলাপাইন অনেক পশ, হ্যাঁ, এখন আমিও ধরো একটু জেনজির মধ্যে পড়ি, তোমাদের অনেকে জেন আলফা অথবা জেনজির মধ্যে পড়ে। আমি এখন আসলে লজ্জা পাই যাই নিজের জেনজি বলতে, কারণ ওরা জেনজি বলে যা যা করে সেটা হচ্ছে, কিছুদিন আগে একটা ফ্যাশন উইক হলো না, আরকা ফ্যাশন উইক, ওখানে আমি দেখতেছি একটা ছেলে একটা শাড়ি পরে গেছে গা, আয় হায় রে, এটা কেমন একটা সিচুয়েশন। একটা ছেলে ধরো একটা ক্রপ টপ পরে গেছে গা, আমি কি রে, এটা তো আমাদের সংস্কৃতিতে ছিল না, এটা তো অপসংস্কৃতি হয়ে গেল, তাই না? অপসংস্কৃতি মানে কি? যেই সংস্কৃতিটা একটু চেঞ্জ করা হয় বা বিকৃত করা হয়। বিকৃত মানে কি? একটু চেঞ্জ। তাহলে একটু দেখো, এই যে বিকৃতি, অনাসৃষ্টি হতো, কখন হতো জানো? যদি আসতো অনাসৃষ্টি, অনাসৃষ্টি মানে বাজে সৃষ্টি, হ্যাঁ, বাজে সৃষ্টি, অনাসৃষ্টি। এবার দেখো তো, তুল্য হতো, কখন তুল্য হতো কে বলতে পারবা? অনুরূপ, অনুরূপ, তুল্য মানে তো মতো, তাই না? অনুরূপ, আমরা ম্যাথমেটিক্সে পড়ছি না অনুরূপ কোণ? হ্যাঁ, অনুরূপ কোণ তো পড়ছি, তাই না? অনুরূপ কোণ কোনটা হয় বলো তো? এই যে দুইটা সরলরেখা দিলাম, টানলাম, আমার জানা মতে এইটা আর এইটা একে অপরের করেসপন্ডিং অ্যাঙ্গেল না? অনুরূপ কোণ ভুলও হইতে পারি, কারণ মেলা আগে ম্যাথ পড়াইতাম। তো অনুরূপ মানে কি? দেখো এই কোণটা আর এই কোণটাতে একই রকম, তাহলে কি তুল্য। এবার দেখো তো, পিছনে যদি হতো তাহলে কি হতো? অনুগমন, অনুগমন। আমরা বলি না যে রথী মহারথীদের পথ অনুগমন করেই আমরা সাফল্যের চূড়ায় পৌঁছাবো, মানে কি? বড় বড় মানুষেরা যেই পথ দিয়ে গেছে আমরা তাদেরকে অনুসরণ করব, তাদের পেছন পেছন যাব। বুঝা গেছে? আচ্ছা, ওকে ওকে, কি হইতেছে কমেন্ট সেকশন একটু দেখি। এই যে কোর্সের যে ইস্যুটা, হ্যাঁ, ধরো এই যে কিছু আমরা আমরা তাদেরকে দালাল না বলি আর কি, তাদেরকে একটু ব্রোকার, 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 অনলাইন কোর্স ব্রোকার, হ্যাঁ, একটু পশ ওয়ার্ড আমরা ব্যবহার করি। প্রথমত ধরো আমাদের একটা কোর্স আছে, বুঝছো, ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। এখন ইংলিশ বাংলা আইসিটির আমাদের কোর্সের এনরোলমেন্ট এই বছর এখন পর্যন্ত হয়েছে 4100 বা 200-র কাছাকাছি। হ্যাঁ, তো একটা পাপিষ্ঠ জায়গা আছে না বলতো, যে জায়গা থেকে মানুষ সব কোর্স কেনে 200-300 টাকায়, ওই জায়গায় আমি দেখি এনরোলমেন্ট 7500। এ ভাই, ওই 7500 যদি আমাগো কাছে অর্ধেক মানুষ এসেও যদি কোর্সটা কিনতি, ভাই আমার বিয়েটা হয়ে যেত এত দিতে। তোরা এসব অনৈতিক অপকাজ কুকাজ করে কি লাভটা পাবি? তো করে আমি কিয়ামতের দিন দেখবো, ঠিক আছে? আমার সামনে দাঁড়াইস তোরা কিয়ামতের দিন, আমি আল্লাহর কাছে ওই দিন বিচার দিব। আসো, এবার কি বলতেছে দেখো, আরক্ত। হ্যাঁ, আচ্ছা, অপূর্ণত নালায়েক, না লা এক। আচ্ছা,
এবার দেখো তো অভাব। অভাব কি? ধরো হা ভাত, হা ভাত, এটা অব্যয়ীভাব সমাস। হা ভাত মানে কি জানো? ভাতের অভাব। হা ভাত, ওই যে হা ভাত শব্দটা আমরা কই জানি পাইছি, মাটির ভেপুতে পাইছি না, যে আজকাল ভদ্রলোকের ঘরে হা ভাত জো ভাত। হা ভাত মানে কি? অভাব। ঈষৎ, এই যে আরক্ত। আর বিপরীত অর্থে গড় হাজির, যতবার একই জিনিস প্র্যাকটিস করবা ততবার মাথায় জিনিসটা গেঁথে যাবে। গড় হাজির। আরেকটা কি? পরাজয়। পরাজয় হয় না? আচ্ছা, এবার কি? ওকে সাকিব, তোর নাম নিলাম আমি। আচ্ছা, এবার একটু দেখো তো সুদিন। ধরো আমার তো বিয়ে শাদী যেদিন হবে একমাত্র সুদিন আমার সেদিন আসবে, তাহলে সুদিন মানে কি? ভালো দিন। ভালো দিন। দেখো তো উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? কোন শব্দটাই উপসর্গ ব্যবহার হয়েছে? খবর, সুখবর। এই যে এটা বুঝাই যাইতেছে। অর্থাৎ প্রথম অংশটা বাদ দিয়ে যদি মূল একটা অংশ থাকে তাহলে সেই শব্দের সাথে একটা উপসর্গ যুক্ত হয়েছে। এবার একটু দেখো, এবার একটু দেখো উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? এই যে নজর থেকে সুনজর, নজর থেকে সুনজর, এখানে অর্থের সংকোচন ঘটেছে। সংকোচন, এটা পরীক্ষায় আসতে পারে। বিপরীত বিপরীত অর্থে পরা উপসর্গ কোনটা? এই যে জয় থেকে পরাজয়, জয় ছিল, পরাজয় মানে কি? জয়ের উল্টাটা, হেরে যাওয়া। আচ্ছা, এই তো নি উপসর্গে নিদারুণ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বলো, নিদারুণ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? তোমরা দয়া করে এই পার্টটা তোমাদের পড়তেই হবে। হ্যাঁ, আজকে রাতে প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করব তোমাদের। এই দেখো, এই যে এখানে যেটা আছে দেখবা তোমাদের বইতে খুব সুন্দর মতো লেখা আছে। এই যে দেখো নি, দুইটা আছে, একটা নিখাদ আর একটা নিদারুণ। নিখাদ মানে কি? খাদ নাই, কোনো খাদ নাই, কোনো ভেজাল নাই। আর নিদারুণ মানে কি? অতিশয়। এগুলো কেন হয়েছে বিশ্লেষণ করবো আজকে। একটু দেখো কই গেল অতিশয়। বিজ্ঞান মানে যে জ্ঞানটা, বিজ্ঞান যে জ্ঞানটা বিশেষ, বিশেষ জ্ঞান বিজ্ঞান। তাহলে অ্যান্সার আসতেছে এই যে বিশেষ। এই যে শেষ, আমাদের পড়াটা শেষ। দেখো কোন উপসর্গ সাধিত শব্দ? এই যে ফল থেকে বিফল। হ্যাঁ, বিফল। এই যে তোমার পরিশ্রম বিফলে যাবে না, ফল আনবেই। অনুগমন মানে কি? পেছন দিকে গমন। সু উপসর্গ গঠিত শব্দ কোনটা? বুঝাই যাইতেছে সুদিন। এই যে সুদিন। নিচের কোন শব্দে সু উপসর্গ চমৎকার অর্থে ব্যবহার করছে? এই যে সুকৌশল। সুকৌশল মানে কি? চমৎকার কৌশল, যে কৌশল অ্যাপ্লাই করার পর সবাইকে হারাই ফেলছো তুমি। সম্যক বা উত্তম রূপে, এই যে অভিজ্ঞ। উপসর্গ গঠিত আরক্ত ঈষৎ, আরক্তটা ইম্পর্টেন্ট। নিচের কোনটি উপসর্গ সাধিত শব্দ? এই যে কোনটা উপসর্গ বলতো? এই যে উৎক্ষেপণ। মূল শব্দটা কি? উৎক্ষেপণ। উৎক্ষেপণ মানে কি? ঊর্ধ্বে নিক্ষেপ করা। উপভোগ, এই যে যেই ভোগটা উত্তম রূপে তুমি ভোগ করছো এটা উপভোগ। আর এই যে পাতি, এটা ছোট অর্থে ব্যবহার করা হয়। পাতি, পাতিহাস। এবার দেখো তো অভাব অর্থে হা ভাত, হা ভাত। মন্দ অর্থে কি হতে পারতো বলতো? কুকাজ, খারাপ কাজ। আচ্ছা, বিশেষ অর্থে উপসর্গ কোনটা? বিশেষ অর্থে কোন উপসর্গটা ব্যবহার করা হয়েছে? এইটা কে বলতে পারবা? বলো আমাদের ক্লাসে। এটা কে? দেখি এই প্রশ্নটা যদিও তোমাদের বইতে নাই, তারপরও তোমরা পারবা, একটু খেয়াল করো। বলো বলো। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বলি। উপকূল মানে কি? কুলের সামীপ্যে বা নিকটে, নিকট। হ্যাঁ, উপকণ্ঠ মানে কি? কণ্ঠের নিকটে। আচ্ছা, নিকটে। তো আমরা একটা জিনিস যেটা দেখতে পাইতেছি, উপভোগ তো সম্যক ছিল এটার অর্থ, তাই না? এটার অর্থ কি ছিল? সম্যক ছিল না? অ্যান্সার কি আসার কথা? খ হওয়ার কথা না? বি। ভেরি গুড কেয়া। ওকে, বিপরীত অর্থ বলো। বিপরীত অর্থে, হ্যাঁ এটা লাগবে না কিন্তু তোমাদের, হ্যাঁ তারপরও বললাম আর কি। এবার একটু দেখো তো বিপরীত অর্থে, এই যে পরাজয়,
নাকটা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে? পরা উপসর্গে, পরা বাস্তবটা কি? অতিশয়। পরা বাস্তবটা কি? অতিশয়। এবার একটু দেখো তো নিচের কোনটি উপসর্গে গঠিত শব্দ? ভালো কথা, এই যে প্রকৃষ্ট রূপে, প্র যোগ গতি, প্র যোগ গতি, এটা উপসর্গ সাধিত শব্দ। দেখো তো বিজ্ঞান শব্দে বি কি রূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ। সুকৌশল মানে কি? চমৎকার কৌশল। হ্যাঁ, চমৎকার অর্থে ব্যবহার করা হয়েছে। এবার একটু দেখো তো উপসর্গে গঠিত শব্দ কোনটা? এই যে ঠিক, সঠিক, সম্পূর্ণরূপে ঠিক। হ্যাঁ, সম্পূর্ণরূপে ঠিক। ওকে ফাইন। আর কি আছে? কয়েকটা থাকার কথা। দেখো তো এটা কি পারার কথা তোমাদের? অবশ্যই পারার কথা। নিচের কোনটি উপসর্গ সাধিত শব্দ? এই যে বে, বে, এটা একটা ফার্সি উপসর্গ। এটা কোন উপসর্গ? এটা একটা ফার্সি উপসর্গ। ওকে, ইরানি উপসর্গ। আচ্ছা, এবার দেখো তো নালায়েক, এটা অপূর্ণ আমরা জানি। আচ্ছা, আর না হোক হইলে নেতিবাচক হইতো, না হক। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখো, নিমখুন মানে কি? অর্ধেকটা খুন করে ফেলছো? না, এটা নিম রাজি হলে হতো। নিম রাজি মানে অর্ধেক রাজি। হ্যাঁ, আর নিম খুন এটা প্রায়, এইটা হবে আনসার, এইটা হবে আনসার, প্রায় খুন। এবার একটু দেখো পরাবাস্তব অতিশয়, পরাবাস্তবেরটা কি? অতিশয়। আচ্ছা, কোনটি উপসর্গ? একটু দেখো তো উপসর্গ কোনটা? এই যে পরা, পরাজয় হতে পারে, পরা বাস্তব হতে পারে, এটা হচ্ছে এটা। বেআইনি উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? ওই যে বলে না বেআইনি কোনো কাজ করো না, মানে কি? আইন বহির্ভূত কোনো কাজ করো না, মানে আইনের বাইরের কোনো কাজ করো না। অ্যান্সার হবে বহির্ভূত। গড় হাজির বিপরীত, কারণ হাজির কথাটার অর্থ কি? প্রেজেন্ট। গড় হাজির মানে অ্যাবসেন্ট। কোনটি উপসর্গ সহযোগে গঠিত শব্দ? এই যে জ্ঞান যোগ বিজ্ঞান, বি যোগ জ্ঞান। ডান। পরেরটা দেখো তো, অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ? অভাব। আচ্ছা, এটা তো প্রকৃষ্ট। ওকে, আর অর্থ হচ্ছে ঈষৎ, এটা ঈষৎ অর্থ। আচ্ছা, পরাজয় এটা বিপরীত অর্থ, বিপরীত অর্থ। আর হাভাত এটা অভাব, মানে ভাতের অভাব। ওকে, অভাব। সো অ্যান্সার আসতেছে এটা। ডান, ডান, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে আমাকে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আগামীকাল আবার আসবো। আগামীকাল এসে তোমাদের প্রত্যয়, সমাস, এই 2টা চ্যাপ্টার পড়াবো। ঠিক আছে, প্রত্যয় এবং সমাস। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু জানাই রেখো যে দুপুর 3টার সময় আমি ক্লাস নিই। এটা বলতে পারো ফ্রিতে, এবং এই ক্লাসটা ইউটিউবে চলে যাবে একটু পর। যার যেখানে ইচ্ছা সে সেখানে ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে রাত্রে এসএসসি 26 ফাইনাল রিভিশন কোর্সে এই 3টা চ্যাপ্টারের বেসিক ক্লাস সমাধান করানো হবে। বেসিক, একদম বেসিক। এখানে তো বহু নির্বাচনী মানে অ্যাডভান্স ক্লাসটা এখানে হলো, বেসিক ক্লাসটা আমরা নিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল বেলা 3টায়। আসসালামু আলাইকুম।